ওকে, আজকে আমাদের টপিকটা হলো যে হাইপোথিসিস টেস্টিং। একটু দাঁড়ান। আমার কথা শোনা দাদা যাচ্ছে? শোনা হচ্ছে। দাদা শোনা হচ্ছে। ওকে, আজকে টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। হাইপোথিসিস টেস্টিং আজকে টপিকটা। আমরা অনেকে এটাকে আমরা বলে থাকি ইনফারেন্সিয়াল ডেটা অ্যানালাইসিস। ঠিক আছে, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এরকম বিভিন্ন নামে আমরা চিনে থাকি। তো আজকে আমরা হাইপোথিসিস টেস্টিং শিখব, যেখানে হলো যে পোস্ট হক অ্যানালাইসিসও করতে পারবো, আবার হাইপোথিসিস টেস্টিংও করতে পারবো। ঠিক আছে, হাইপোথিসিস টেস্টিংয়ের আরও অ্যাডভান্স কিছু। হাইপোথিসিস টেস্টিংটা আমরা কি জন্য করে থাকি? হাইপোথিসিস আর ক্লেমস অ্যান্ড উই ক্যান ইউজ স্ট্যাটিস্টিক্স টু প্রুভ অর ডিসপ্রুভ দেম। মানে হলো যে অনেকটা এই ধরনের যে কোনো কিছুকে প্রমাণ করার জন্য আমরা হাইপোথিসিস টেস্টিংটা করে থাকি, বা কোনো কিছুকে ক্লেম করার জন্য আমরা হাইপোথিসিস টেস্টিংটা করে থাকি। অ্যাট দিস পয়েন্ট hypothesis testing structure the problems so that we can use statistical evidence to test these claims. ঠিক আছে, হাইপোথিসিস টেস্টিং স্ট্রাকচারটা হলো যে এমন একটা জিনিস যেটাতে আমরা সাধারণত যে প্রবলেমগুলো পাই ওই প্রবলেমগুলোকে স্ট্যাটিস্টিক্স এভিডেন্স হিসেবে এগুলোকে আমরা টেস্ট করে ওইখান থেকে যেটা আমাদের জন্য রেজাল্টটা আমাদের ফেভারে আসবে ওইটাকে আমরা ক্লেম করে থাকি। ঠিক আছে, রেজাল্ট যদি আমাদের ফেভারে যদি নাও এসে থাকে তাও আমাদেরকে এটা ক্লেম করতে হবে, কারণ হাইপোথিসিস টেস্টিং এর রেজাল্টটাই হলো যে আমাদেরকে প্রুভ অথবা ডিসপ্রুভ করার জন্য। ঠিক আছে, so we can check whether or not the claim is valid. ঠিক আছে, in this article we want to show how this testing with Python and several questions step by step, but before let me explain. এখানে হলো যে ডিফাইনিং হাইপোথিসিসটার মানে কি, ঠিক আছে, কেন হাইপোথিসিসটা করা হয়। First of all, we should understand which scientific questions we are looking for to an answer to, and it should be formulated in the form of null hypothesis or the alternative hypothesis. ঠিক আছে, আমরা যে কোয়েশনটা নিয়ে কাজ করব বা যে ধরনের প্রবলেমগুলো নিয়ে কাজ করব ওইখানে এই দুই ধরনের ফর্মুলেটেড করা থাকে। এটা আমাদের কোয়েশন থেকে বুঝে নিতে হবে যে আমাদেরকে এই ফর্মের ভিতর কি নাল হাইপোথিসিস আছে নাকি দি অল্টারনেটিভ হাইপোথিসিস আছে। ঠিক আছে, কোনো একটাকে নিয়ে আমাদেরকে আগাতে হবে। ঠিক আছে, মানে এই ধরনের যে কোয়েশনে একটা থাকবে, ওই কোয়েশনে যেটা সে মনে করতেছে, ঠিক আছে, কোয়েশনটা যেটা মনে করতেছে ওইটাকে আমরা নাল হাইপোথিসিস হিসেবে বা অল্টারনেটিভ হাইপোথিসিস হিসেবে ধরে আমাদেরকে কাজ করতে হবে। দেন আমরা একটা রেজাল্ট পাবো। ঠিক আছে, ওটা অনেকটা কী ধরনের, আমি একটা কোয়েশন দিই। ঠিক আছে, যেমন দেখেন যে ইউনিভার্সিটি প্রফেসর গেভ অনলাইন লেকচার্স ইনস্টেড অফ ফেস টু ফেস ক্লাস COVID-19 এর সময়। হ্যাঁ, লেটার হি আপলোডেড রেকর্ডেড লেকচার্স টু দি ক্লাউড ফর দ্য স্টুডেন্ট হু ফলো দি কোর্স অ্যাসিনক্রোনাসলি। হ্যাঁ, যারা আসলে ক্লাসটা করেন, এখানে মূলত হলো যে দুই ধরনের স্টুডেন্ট আছে। একজন হলো যে একটা গ্রুপ আছে যারা হলো যে রেগুলারভাবে ক্লাস করে, আর একটা গ্রুপ হলো যে ইরেগুলারভাবে ক্লাস করে। ঠিক আছে, তো তো এখানে যে প্রফেসর আছে সে বিলিভ করে যে স্টুডেন্টস হু অ্যাটেন্ড ক্লাস, যারা ক্লাসে অ্যাটেন্ড করে তারা আসলে ক্লাস টাইমে এবং পার্টিসিপেট ইন দি প্রসেস আর মোর সাকসেসফুল। তাদের ক্লাস টাইম এবং পার্টিসিপেশনস প্রসেসটা সাকসেসফুল হয়। দেয়ারফর হি রেকর্ডেড দি এভারেজ গ্রেড অফ দি স্টুডেন্টস। তো কন্ডাক্ট দি হাইপোথিসিস টেস্টিং, এখানে কন্ডাক্ট করতে বলতেছে একটা হাইপোথিসিস টেস্টিং, যেখানে প্রফেসর যেটা বিলিভ করে, প্রফেসর বিলিভ ইজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট বাই ইউজিং এত লেভেল। এটা বাদ দেন, তো ইভালুয়েট দি নাল অর অল্টারনেটিভ হাইপোথিসিস। মানে প্রফেসর কিন্তু কিছুক্ষণ আগে বলছে যে হি বিলিভস দ্যাট স্টুডেন্ট হু অ্যাটেন্ড ক্লাসেস। তার মানে সে কি বিলিভ করে, এখানে বলেন তো দেখি, কেউ বলতে পারবেন সে কি বিলিভ করে? সে বিলিভ করে যে যারা রেগুলার ক্লাস করতেছে তারা কি তারা বেশি সাকসেসফুল, তারা বেশি হয়তো তারা বেশি মার্কস পাবে। এগুলো হলো মার্কস। ঠিক আছে, সিনক্রোনাস মানে হলো যে যারা বেশি ক্লাস করেন আর কি। ঠিক আছে, আর যারা অ্যাসিনক্রোনাস তারা হলো যে এই ধরনের রেজাল্ট। ঠিক আছে, যারা অ্যাটেন্ড খুব কম করে আর কি, রেগুলার না। ঠিক আছে, তো উনি যেটা বিলিভ করে ওইটাকে আমরা অ্যাজ এ নাল হাইপোথিসিস বা অ্যাজ এ
অল্টারনেটিভ হাইপোথিসিস হিসেবে ধরে আমরা ওইটাকে প্রুভ অথবা ডিসপ্রুভ করা। বুঝতে পারছেন বিষয়টা? ওইখানে এই প্রবলেমের ভিতরে আমাদেরকে একটা হিন্ট দেওয়া থাকে, ঠিক আছে? ওই হিন্টটা ধরে আমাদেরকে কাজ করতে হয়। আরেকটা কেউ কি বুঝতে পারছেন বিষয়টা আমি কি বলতেছি? আরেকটা এক্সাম্পল দিই, যে আমি এটা প্রায় সব ব্যাচে দিয়ে থাকি, যেটা ধরেন যে একটা কি বলে যে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল আর আরেকটা ধরেন যে অন্য আরেকটা ফার্মাসিউটিক্যাল, ঠিক আছে? সে ধরেন যে রেনাটা ফার্মাসিউটিক্যাল, ঠিক আছে? তো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এমন একটা জিনিস আবিষ্কার করলো যে এবং তারা ক্লেম করতেছে যে 10 দিনের তাদের ওষুধটা যদি কেউ খায় তাহলে তাদের যে জ্বর সেরে যাবে 3 দিনের ভিতরে, এবং 3 দিন পর্যন্ত ওষুধ খেলে হবে, আর এক্সট্রা কোনো ওষুধও খেতে হবে না, এবং এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, ঠিক আছে? তারা এটা ক্লেম করতেছে, এবং তারা বলতেছে যে আমরা 10 জন টেস্টারের কাছে আমরা 10 জন ভলান্টিয়ার ছিল, তাদের মাধ্যমে আমরা এটাকে টেস্টিং করেছি, ঠিক আছে? রেনাটা অলসো তারাও অলসো ক্লেম করতেছে যে আমরা তো এরকম একটা ওষুধ বানিয়েছি যেটা 3 দিনের ভিতরে খেলে আমাদেরটাও জ্বর সেরে যায়, ঠিক আছে? জ্বর সেরে যায় এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, 3 দিন পরে আর ওষুধ খেতে হবে না, ঠিক আছে? তারপরে এই কি বলে যে তারাও 10টা ভলান্টিয়ার দিয়ে টেস্ট করেছেন, এবং বলেন তো দেখি আসলে এটা কি এরকম হবে যে কেউ না কেউ একজন সঠিক হবে, অথবা 2জনের সঠিক হইতে পারে, অথবা কেউ সঠিক হইতে পারে না? এখানে 3 ধরনের প্রুভেন আছে, 3 ধরনের হাইপোথিসিস আছে, ঠিক আছে? হতে পারে যে কি 2জন থেকে যে কোনো একজন সঠিক হইতে পারে, এটা একটা হইতে পারে। 2 নম্বর বিষয় হলো যে 2 নম্বর বিষয় হলো যে কোনো 2জনেই সঠিক, ঠিক আছে? 2জনের সঠিক অ্যান্সার বলতেছে। আবার 3 নম্বরটা হতে পারে যে 2জনেই ভুল বলতেছে, ঠিক আছে? সাধারণত এটা হয় না, 3 নম্বরটা হয় না। তো আমরা যদি দুইটা নিয়ে ধরি যে কোনো একজন সঠিক বলতেছে অথবা 2জনের সঠিক বলতেছে, এখন আমরা না অল্টারনেটিভ হাইপোথিসিস বা নাল হাইপোথিসিস হিসেবে ধরবো একটাকে, কোনো না কোনো একটাকে ধরে আমাদেরকে আগাইতে হবে, ঠিক আছে? তো ইউজুয়ালি ওখানে লেখাই থাকে যে আসলে আমরা কি করতে চাচ্ছি বা কোনটা আসলে যেহেতু 2জনেই ক্লেম করতেছে যে তাদের কি স্কয়ার ফার্মাসিউটিক্যাল, রেনেটা ফার্মাসিউটিক্যাল 2জনেই ক্লেম করতেছে যে তাদের কি আছে, যে তাদেরটা ক্লিনিক্যালি প্রুভড। তো আমরা কি হিসেবে ধরবো বলেন তো দেখি? নাল হাইপোথিসিস হিসেবে কি হিসেবে ধরবো? যে 2জনেই সঠিক বলতেছে, এটা হিসেবে ধরে আমাদেরকে আগাইতে হবে, ঠিক আছে? আমার কথা বুঝতে পারতেছেন বিষয়টা আমি কি বলতেছি? আচ্ছা, এখানে কি বলছে? আমি ক্লাসের লিঙ্কটা পাচ্ছি না। আচ্ছা, এখন আমরা আসি যে এই এই হাইপোথিসিস টেস্টিং করার জন্য আমাদেরকে কিছু এজাম্পশন চেক করতে হয়, ঠিক আছে? এজাম্পশনগুলো কি কি? টু ডিসাইড ওয়েদার টু ইউজ প্যারামেট্রিক অর নন প্যারামেট্রিক ভার্সন টু টেস্ট উই শুড চেক দ্য স্পেসিফিক রিকোয়ারমেন্ট, ঠিক আছে? এটা কি প্যারামেট্রিক বা নন প্যারামেট্রিক, ঠিক আছে? এটা কি সিঙ্গেল না ডাবল, ঠিক আছে? এটা কি পেয়ার নাকি আনপেয়ার? এটা কি কন্টিনিউয়াস ডেটা নাকি কন্টিনিউয়াস ডেটা না? এই ধরনের বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এখানে কিছু এজাম্পশন আছে, ঠিক আছে? ওই এজাম্পশনগুলো হলো কি, যে অবজারভেশন ইন ইচ স্যাম্পল আর ইন্ডিপেন্ডেন্ট অর আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? এই যে অবজারভেশন ইন ইচ স্যাম্পলস আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড, এটাকে আমরা আমাদের যে আছে যে কি বলে ফর্মুলা আছে, ফর্মুলায় ফেলিয়ে আমরা এই জিনিসটা বের করতে পারবো, ঠিক আছে? অবজারভেশন ইন ইচ স্যাম্পল ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? এটা কি নর্মালি ডিস্ট্রিবিউটেড নাকি নর্মালি ডিস্ট্রিবিউটেড না, এটা আমরা ফর্মুলায় ফেলিয়ে আমরা এটা করতে পারবো, ঠিক আছে? অবজারভেশন ইন ইচ স্যাম্পল হ্যাভ সেম ভেরিয়েন্স, দুটোর ভিতরে কি সেম ভেরিয়েন্স আছে? সেম ভেরিয়েন্স যদি হয় তাহলে এক ধরনের হবে, আর সেম ভেরিয়েন্স না হলে আরেক ধরনের হবে, ঠিক আছে? তো আমরা কিন্তু এগুলো কিন্তু বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটা হলো যে আমাদের মাদার টেবিলের মতো, বা আমরা বলতে পারি যে
এটার উপরে ফর্মুলেশন হয়, ঠিক আছে। এখানে বলতেছি যে then we select the appropriate test to be used when choosing the proper test. It is essential to analyze how many groups are being compared and whether the data are paired or not, ঠিক আছে। ডেটাগুলোকে পেয়ার অথবা পেয়ার না, ঠিক আছে। To determine whether the data is matched, it is necessary to consider whether the data is collected from the same individuals, or accordingly you can decide on the appropriate test using chart below, ঠিক আছে। তো সবার আগে তো বুঝতে হবে যে ডাটাগুলো কি আমাদের কন্টিনিউয়াস ডাটা কিনা। আমাদের এখানে প্রত্যেকটা টেবিলের যে ডেটাগুলো আছে এগুলো সব কন্টিনিউয়াস ডেটা, ঠিক আছে। কন্টিনিউয়াস ডেটার ভিতরে দেখতে হবে যে এগুলো কি পেয়ার নাকি আনপেয়ার, ঠিক আছে। এটা কিভাবে বোঝা যায় পেয়ার কিনা আনপেয়ার, তো আমরা এখানে কিছুক্ষণ পরে দেখবো আর কি, ঠিক আছে। পেয়ার বা আনপেয়ারটা আমরা সাধারণত এইভাবে আমরা দেখে থাকি যে ডাটাগুলো যদি একই জিনিসকে প্রত্যেকটা গ্রুপের, ঠিক আছে, যে সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস দুটা, এগুলো কি পেয়ার নাকি আনপেয়ার, ঠিক আছে। এই জিনিসটা এই দুটা গ্রুপ কি একই রকম বিষয় থেকে আসতেছে বা একই রকম জায়গা থেকে আসতেছে কিনা, এটার উপর ভিত্তি করে আমরা আমাদেরকে ডিসাইড করতে হয় যে এটা পেয়ার কিনা আনপেয়ার। কেউ কি বলতে পারবেন যে সিঙ্ক্রোনাস বা অ্যাসিঙ্ক্রোনাস আপনাদের কি মনে হয়, এই যে ডাটাটা আসলো এটা কি পেয়ার নাকি আনপেয়ার, ওই হিসেবে যদি আপনার চিন্তা করেন কেউ বলতে পারবেন? ডাটা ভুল হইতেও পারে, আমরা ভুল থেকেও শিক্ষা নিতে পারি। কি মনে হয় আপনার? এটা কিন্তু আনসার দিয়ে আছে, হ্যাঁ। আচ্ছা আমরা এটাতে পড়ে যাই। আগে আমরা পুরোটা আন্ডারস্ট্যান্ড করি, ঠিক আছে। এখন এখানে আসে যে দুইটা গ্রুপ অথবা মোর দেন টু গ্রুপস, ঠিক আছে। তো এখানে কয়টা গ্রুপস বলেন তো দেখি। এখানে এখানে কয়টা গ্রুপ? এখানে হলো হচ্ছে আমাদের দুইটা গ্রুপ, ঠিক আছে। তো দুইটা গ্রুপ যেহেতু, তাহলে দুইটা গ্রুপের আমরা কোন ইয়ার ভিতরে পড়েছি, ঠিক আছে। আমরা এইদার এটার ভিতরে অথবা এইটার ভিতরে, ঠিক আছে। এটা হলো পেয়ারের ভিত্তি করে। যদি আমাদের ডাটা যদি পেয়ার হয়, আমাদের গ্রুপগুলো যদি পেয়ার হয় তাহলে আমরা এইদিকে ঢুকবো, আর যদি আমাদের ডাটাগুলো যদি আনপেয়ার হয় তাহলে আমরা এইদিকে ঢুকবো। আর যদি দুইটা থেকে তিনটা গ্রুপ যদি থাকে তাহলে আমাদেরকে এইদিকে যেতে হবে অথবা এইদিকে যেতে হবে, ঠিক আছে। তো আমাদের যেহেতু প্রথমটা কি প্যারামেট্রিক পেয়ার টি টেস্ট অথবা নন প্যারামেট্রিক উইলকক্সন, যদি পেয়ার্ড হয় তাহলে আমাদেরকে এই দুইটা থেকে যে কোনো একটা দিয়ে কাজ করতে হবে, অথবা যদি আনপেয়ার হয় তাহলে এই দেখেন দুইটা থেকে যে পেয়ার আর কোনো একটা দিয়ে আনপেয়ার কাজ করতে বুঝবো হবে, কি করে? ঠিক আছে। দেখেন পেয়ার আর আনপেয়ার বুঝবো কি করে? পেয়ার তার মৃত্যু দান। ওকে, আচ্ছা। এখানে পেয়ার বা আনপেয়ার এটা আমরা বুঝতে পারবো গ্রুপের এই গ্রুপের ডিসিশন থেকে, ঠিক আছে। যে আমাদের যে প্রত্যেকটা যে কোয়েশন আছে এবং কোয়েশন অনুযায়ী যে আনসারগুলো আসে, হ্যাঁ, এই আনসারগুলো দেখে আমাদেরকে বুঝতে হবে যে এটা কি পেয়ার নাকি আনপেয়ার, ঠিক আছে। এটার উপর ডিসাইড করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো আমরা একটু প্র্যাকটিক্যালি যাই, ঠিক আছে। আমি কিছু তাদের কি কোনো সোর্সের উপর ডিপেন্ড করে, মানে আমি কোন সোর্স থেকে পাচ্ছি, সেম সোর্স না ডিফারেন্ট সোর্স, এরকম কিছু? তাদের কি কোনো সোর্সের উপর ডিপেন্ড করে, মানে আমি কোন সোর্স থেকে পাচ্ছি, না সেম না না সোর্স না ডিফারেন্ট সোর্স, এরকম? না 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 এরকম কিছু না। এটা হলো যে আপনার এই দুটো ডাটা, ঠিক আছে। এই ডাটা দেখে আপনার এটা তো ধরো ডিসিশনগুলো ক্লিয়ার করতে হওয়ার কথা, লাগবে, কারণ বুঝতে যেহেতু পারছেন। এই হচ্ছে ডাটাগুলো দেখে এই একই সিঙ্ক্রোনাস স্কোরই আসতেছে, অ্যাসিঙ্ক্রোনাস বলেন তো দেখি এটা কি পেয়ার নাকি আনপেয়ার, এটা আগে বলেন। এটা আপনার তো কাছে ধরো ক্লিয়ার হওয়ার কথা, কারণ যেহেতু হচ্ছে একই স্কোরই আসতেছে। এক্স্যাক্টলি এটা পেয়ার হওয়ার কথা, কারণ কি একই ক্লাস থেকে ডাটাগুলো আসতেছে, বাট
ডিফাইন্ড হলো কি তারা যে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস, ঠিক আছে। তারপর আরেকটা কোয়েশনে আসি যে ধরেন যে এই যে এটাতে দেখেন তো, এটাতে বলতেছে এ পেডিট্রিশিয়ান ওয়ান্টস টু সি দি এফেক্ট অফ ফর্মুলা কনজাম্পশন অফ এভারেজ মান্থলি ওয়েট গেইন অফ বেবিজ। এখন এই বেবিদের ভিতরে তিন ধরনের, কেউ শুধুমাত্র মায়ের দুধ পান করে তাদের ওজন হয়েছে এতটুকু, আবার কেউ আবার শুধুমাত্র ফর্মুলা, আমাদের কিছু দোকানে পাওয়া যায় না ফর্মুলা ওষুধ, ওই ধরনের ফর্মুলা ওষুধ খেয়ে তাদের ওজন হয়েছে এরকম। আবার কেউ হবো মিক্স, মানে মায়ের দুধও পান করে আবার ফর্মুলার ওষুধও খায়, মানে ফর্মুলার দুধও খায়, এটা ঠিক হচ্ছে আছে। পেয়ার। তো এই দুটো খেয়ে এই ধরনের হয়েছে। বলেন তো দেখি এরা কি পেয়ার নাকি আনপেয়ার? এটা হচ্ছে পেয়ার। কেন পেয়ার বলে মনে হচ্ছে? এটা হচ্ছে এই যে মানে তিনটা ডাটা সোর্স একই জায়গা থেকে। বলেন বলেন। এটা হচ্ছে এই যে মানে তিনটা ডাটা সোর্স একই জায়গা থেকে। না, এরকম না বিষয়টা। এটা পারপাসটা কি? এটা পারপাসটা হলো যে এটা শুধুমাত্র মায়ের দুধ পান করতেছে, মায়ের দুধ পান করতেছে, কিন্তু আরেকটা হলো কি ফর্মুলার দুধ পান করতে, দুইটার ভিতরে তো ডিফারেন্ট আছে, ডিফারেন্ট সোর্স থেকে আসতেছে, তাই না? তো এটা আনপেয়ার হইতে পারে। আবার এটাও কিন্তু আলাদা অনেকটা, ঠিক আছে, বুঝতে পারছেন? তো এটা কিন্তু আনপেয়ার। তারপরে এই ধরনের আরেকটা এক্সাম্পল আছে, দেখেন টেস্টিং ডেভেলপমেন্ট টিম, ঠিক আছে, এটা হলো কি টেস্টিং, আরেকটা হলো কি ডেভেলপমেন্ট টিম। এটা হলো যে তারা কিরকম করে যে এক্সট্রা দিয়ে তারা কাজ করে, ঠিক আছে, মানে ওভারঅল কত ঘন্টার মতো এক্সট্রা করে, টেস্টিং কিরকম করে, ডেভেলপার টিম কিরকম করে। এটা কি পেয়ার নাকি আনপেয়ার বলেন তো দেখি? আমরা কিন্তু এখানে ওভারওয়ার্ক টাইম চেক করতেছি, তাই তো? তা আমাদের এটা কিন্তু আনপেয়ার ডাটা, কারণ কি ওভারওয়ার্ক যদি আমরা যদিও বা তারা এক্সট্রা কতটুকু কাজ করতেছে এটা আমরা দেখতেছি, বাট এটা কিন্তু আরেকটা সেপারেট টিম, এটা টেস্ট টিম, আরেকটা হলো ডেভেলপার টিম, বুঝতে পারছেন বিষয়টা? আনপেয়ার ডেটা। তো এখন দেখেন তো এটা কি আসলে কি আনপেয়ার ডেটা? এই জিনিসগুলোই আসলে আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? দাদা আমি বলছি, দেখেন আনপেয়ার কে যেন বললেন এটা? দাদা আমি বলছি। আচ্ছা, এই যে আপনি যে আনপেয়ার বলছেন, তো আপনি কি করবেন? আনপেয়ারে ঢুকবেন, তাই না? আনপেয়ারে ঢোকার পরে উপরের দিকে নোটিসে দেখছেন যে এটা লেখা আছে ম্যান হুইটিং ইউ টেস্ট, তার মানে কি এটা আপনি যেটা বলছেন এটা সঠিক না, বুঝতে পারতেছেন বিষয়টা? ঠিক এরকম আর কি। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিক্যালি যাই। তো আমাদেরকে এই পোস্ট অফ অ্যানালাইসিস করতে হলে আমাদেরকে সাইকিট পোস্ট অফ লাইব্রেরিটা ইনস্টল করতে হবে। সাইকিট পোস্ট অফ লাইব্রেরিটা ইনস্টল করতে হবে। সবাই পিপ ইনস্টল সাইকিট পোস্ট অফ, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এটাকে তো করছি। আচ্ছা, তারপরে হলো যে এটাকে আবার আপনারা এসপি নামে এটাকে ইম্পোর্ট করবেন, ঠিক আছে? আমি এটাকে ইম্পোর্ট করি। তারপরটা হলো যে ইম্পোর্ট সিস্টেম এক্সিকিউটেবল, এটার প্রয়োজন নাই, এটা তারপরেও আপনারা করতে পারেন। ওপেন পাই এক্সেল তো ইনস্টল করা আছে আপনারা জানেন, ঠিক আছে, এইগুলোকে ইনস্টল করতে হবে না, এই এটাকেও ইনস্টল করার দরকার নাই, ঠিক আছে? যদি না চান অপশনাল এটা রাখতে পারেন। তো একসাথে যদি আমরা আমাদের কি কি লাগবে অ্যাকচুয়ালি, এই যে আমাদেরকে এগুলো লাগবে, ইম্পোর্ট পোস্ট অফ এসপি, তারপরটা হলো যে নাম পাই, তারপরটা হলো যে পান্ডা, তারপরটা হলো যে সাইফাই স্টেপ, ঠিক আছে? এই সাইফাই স্টেপসটা প্রয়োজন আছে, এই প্রত্যেকটা জিনিসের আমাদের প্রয়োজন আছে, ঠিক আছে? আর যদি কোনো ডাটা দেখায় ওই ডাটার ফরম্যাটটা যেন বেশি বড় না হয়, সেজন্য 10 মিনিটের পর 4 বার প্রয়োজন নিয়ে হচ্ছে, ঠিক আছে?
তো আমরা এখানে ফ্যাক্ট টেবিলকে পুরোটাকে লোড দিচ্ছি। এমন না যে ফ্যাক্ট টেবিলটা দিয়ে আমরা শুরু থেকেই কাজ করব, বাট ফ্যাক্ট টেবিলটাকে আমরা লোড দিয়ে নিচ্ছি, কারণ আমরা যখন প্র্যাকটিক্যালে কাজগুলো করবো 17 জনের যে স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো দেখবো, এগুলোর ম্যাক্সিমাম যে এক্সাম্পলগুলো দেওয়া আছে, ম্যাক্সিমাম যে প্র্যাকটিক্যালগুলো করতে হবে, এগুলো সব ফ্যাক্ট টেবিলের মাধ্যমে করতে হবে, ঠিক আছে? তো সেজন্য এটাকে লোড দিয়ে নিই। তারপরে হইলো যে আপনাদের সবাইকে কয়েকদিন আগে আমি পড়াইছিলাম না ডেভ ফাংশন। তো ডেভ ফাংশনের কাজ কিন্তু আমরা আমাদের যে অ্যাডভান্স যে স্ট্যাটিস্টিক্স, এখানে কিন্তু আমরা শুরু করতেছি। দেখেন আমাদের ভিতরে ক্যালকুলেশনগুলো কত বড় বড়, ঠিক আছে? এবং এগুলো প্রত্যেকবার আমাদেরকে লিখতে হবে। তো যেন প্রতিবার যেন লিখতে না হয়, সেজন্য উপরে এগুলোকে ডিফাইন করে দিছে অলরেডি, ঠিক আছে? নর্মালিটি চেক আর হোমোজেনিটি চেক, ঠিক আছে? এই যে এখানে দেখেন বলতেছে যে এই যে নর্মালিটি এবং আরেকটা কি ভেরিয়েন্স চেক। ভেরিয়েন্সটা হলো যে এটাকে বলে হোমোজেনিটি চেক। এখন এখানে যে নর্মালিটি চেকটা তো আমরা সব গ্রুপের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারবো, যে 2টা গ্রুপ, 3টা গ্রুপ, 4টা গ্রুপ, কম প্রত্যেকটাকে আমরা সিঙ্গেল ভাবে নর্মালিটি চেক করতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে শুধুমাত্র 2টা গ্রুপের আছে, ভেরিয়েন্স চেকটা শুধুমাত্র 2টা গ্রুপের আছে। তার মানে 3টা গ্রুপের জন্য কি তাহলে আমাকে ভেরিয়েন্স চেক করতে হবে না? অবশ্যই চেক করতে হবে, কিন্তু ওইটার জন্য যেটা করতে হবে ওইটা এখানে নাই, ঠিক আছে? ওইটার জন্য আলাদা একটা আমরা ওইটা দিয়ে আমরা লেভেল টেস্ট করি না মনে হয়, ঠিক আছে? লেভেল টেস্ট না করে আমরা আরেকটা ফর্মুলা ইউজ করি, যেটাতে আমরা 3টা গ্রুপ হইলেও ওইটার ভেরিয়েন্সটা চেক করার জন্য, ঠিক আছে? তো এই দুটাকে আমরা একটু রান দিয়ে নিই, ঠিক আছে? এই এখন আসি যে কোনো একটা কোয়েশনে এটা হলো যে আমার এটা কোনো বইয়ে নাই, কিছুতে নাই, বাট কোনো একটা আমরা যখন কোনো একটা অ্যানালাইসিস করি, ওই অ্যানালাইসিস সাধারণত এই ধরনের রিলেটেড সিনোনিমস বা রিলেটেড ওয়ার্ডসগুলো থেকে থাকে, ঠিক আছে? তো আমাদেরকে বুঝতে হবে যে এই দুটার ভিতরে যখন কোনো একটা কোয়েশনে বা কোনো একটা প্রবলেমের ভিতরে যখন এই ধরনের ওয়ার্ডগুলো থাকে, গ্রেটার, বেটার, ডিফারেন্স বা ওয়েদার বা ইটস রিলেটেড সিনোনিম যদি থাকে, তাহলে এটা কি হবে? ওয়ান টেল হবে, ঠিক আছে? আর যদি সেম না হয়, ঠিক আছে, নট সেম, ঠিক আছে, আবার যদি সেম, লেভেল বা নট লেভেল বা ইটস এটার রিলেটেড যদি সিনোনিম কোনো কিছু থেকে থাকে, তাহলে এগুলোকে টু টেল বলা হয়, মানে টু টেল ফর্মুলা ইউজ করতে হবে। তো ওয়ান টেল ফর্মুলা কী ধরনের হয়, টু টেল ফর্মুলা কী ধরনের হয়, আমরা এটা দেখবো। জাস্ট আমি আপনাদেরকে হিন্দি রাখতেছি এগুলা, ঠিক আছে? তো এখন আসি যে ইউনিভার্সিটি প্রফেসর গেভ অনলাইন লেকচার, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখতেছি, ঠিক আছে? আমরা শুরু থেকে যেটা দেখতেছি যে কোয়েশনটা, ঠিক আছে? এই যে এই কোয়েশনটা যেটা দেখতেছি, ঠিক আছে? আচ্ছা, আরেকটু আসি যে এই জিনিসটা বোধহয় আমি পড়াই নাই, ডিসিশন অ্যান্ড কনক্লুশন। এটাকে জাস্ট একটু আমি বলতেছি যে আমাদের যখন আলফা ভ্যালু আলটিমেট আউটপুটের রেজাল্টটা যখন 0.5 এবং 0.5 থেকে যদি ছোট হয়, আমাদের এই আলফা ভ্যালুটাকে আবার আমরা বলে থাকি পি ভ্যালু, ঠিক আছে? পি ভ্যালু, এই পি ভ্যালুটা যদি ছোট হয়ে থাকে, তাহলে এটা কি হবে? ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস মানে কি? আপনি বা কোয়েশনের যে প্রবলেমটাকে বলা হয়েছে যে আমি এই জিনিসটা মনে করতেছি, ওই যে উনি যেটা মনে করতেছে ওটাকে রিজেক্ট করতে পারতেছি না আমরা, মানে ওনার কথাটা সঠিক, ঠিক আছে? আর যদি এটা যদি পি ভ্যালু থেকে ছোট হয়, মানে আমাদের যে পি ভ্যালু থেকে ছোট হয় 0.05, মানে 0.05 থেকে যদি এটা ছোট না, এটা কি ছোট নাকি? পি ভ্যালু এখানে যদি 0.05 থাকে, এটা থেকে যদি ছোট হয়, আচ্ছা, মানে উপরেরটা হলো যে যদি আমাদের পি ভ্যালুটা যদি বড় হয় 0.05 লেভেল থেকে, তাহলে ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। আর যদি 0.05 থেকে ছোট হয়, তাহলে রিজেক্ট নাল হাইপোথিসিস, ঠিক আছে? এস নট মানে হলো যে নাল, নাল হাইপোথিসিস। আমরা কিন্তু এখানে দেখে ফেলছি, ঠিক আছে? এই যে ইজ নট নাল হাইপোথিসিস, ঠিক আছে? নাল হাইপোথিসিস। তো তার মানে হলো যে সে যেটা বিশ্বাস করতেছে বা সে যেটা ধরে নিচ্ছে,
ওইটা নাল হাইপোথিসিস। ঠিক আছে, এখন বলেন তো দেখি যে আমরা একটু আসি যে আসলে আমরা যে জিনিসটা চিন্তা করতেছি এরকম জিনিসগুলো আসলে কি সঠিক কিনা। ঠিক আছে, আমরা একটু ভালো মতো একটু চিন্তা করে দেখি। ইউনিভার্সিটি প্রফেসর, একজন ইউনিভার্সিটি প্রফেসর গেভ অনলাইন লেকচার ইনস্টেড অফ ফেস টু ফেস ক্লাস অ্যাট কোভিড-19। কোভিড-19 চিন্তা করতেছে যে ফেস টু ফেস চিন্তা না, সে উনি অনলাইনে লেকচার নিচ্ছে ফেস টু ফেস ক্লাস না নিয়ে কোভিড-19 জন্য। ঠিক আছে, লেটার হি আপলোডেড রেকর্ড লেকচার্স to the cloud for students who followed the course asynchronously। ঠিক আছে, পরবর্তীতে উনি আবার এই রেকর্ডেড লেকচারগুলো আপলোড করতো স্টুডেন্টদেরকে ওনার যে ক্লাউডের যে ডেটাবেস আছে বা ক্লাউডের যে সিস্টেম আছে ওইখানে যারা আসলে এই কোর্সটার সাথে সংযুক্ত থাকতো। ঠিক আছে, তারা হয়তো বা অ্যাসিনক্রোনাসলি, ঠিক আছে, মানে হলো যে যারা রেগুলার হয়তো বা অ্যাটেন্ড করতে পারতো না লাইভ ক্লাসে। ঠিক আছে, তারা অ্যাসিনক্রোনাসলি যারা ছিলেন এই ধরনের তাদের জন্য উনি এই রেকর্ড লেকচারটা আপলোড করে দিত। তো অ্যাসিনক্রোনাস মানে কি? অ্যাসিনক্রোনাস মানে হলো যে যারা আসলে ক্লাস লেকচারে অ্যাটেন্ড করতে পারতো না, যারা শুধুমাত্র রেকর্ড ক্লাসগুলো দেখে পরীক্ষায় বসতো। ঠিক আছে, তো বলতেছে যে however he believes that the students who attend class at the class time and participate in the process are more successful। মানে হলো যে উনি প্রফেসর বিলিভ করেন যে স্টুডেন্ট যারা আসলে ওনার লাইভ লেকচারে অনলাইনে লাইভ ক্লাসে যারা অ্যাটেন্ড করে এবং তারা বিভিন্ন ধরনের প্রসেসে যখন পার্টিসিপেট করে, প্রসেস বলতে অ্যাসাইনমেন্ট হতে পারে, বিভিন্ন ধরনের গ্রুপ ডিসকাশন হতে পারে, এই ধরনের ডিসকাশনে তারা যারা পার্টিসিপেট করে তারা বেশি সাকসেসফুল এবং সাকসেসফুল ইন টার্মস অফ রেজাল্ট। ঠিক আছে, দেয়ারফর হি রেকর্ডেড দি এভারেজ গ্রেডস, মানে দিন শেষে সে রেকর্ডগুলো করেছে যে আসলে সিনক্রোনাসরা এবং অ্যাসিনক্রোনাসদের রেজাল্টগুলো আলাদা করছে আর কি। হ্যাঁ, এভারেজ গ্রেড অফ দি স্টুডেন্টস অ্যাট দি এন্ড অফ দি সেমিস্টার, দি ডাটা ইজ ভিলো। এখন এইখানে আমি যে জিনিসটা বুঝলাম এটা হলো যে একই ক্লাস থেকে কিন্তু এই রেজাল্টগুলো আসছে, হতে পারে একই সাবজেক্ট থেকে আসছে এই রেজাল্টগুলো। ঠিক আছে, তো রেজাল্টগুলো একই সাবজেক্ট থেকে আসুক বা একই ক্লাস থেকে আসুক, দুইটার গ্রুপ কিন্তু আলাদা, তাই না? একটা হলো যে সিনক্রোনাস, একটা অ্যাসিনক্রোনাস। ঠিক আছে, একটা কি সিনক্রোনাস আর একটা হলো অ্যাসিনক্রোনাস। তার মানে আমার কাছে মনে হচ্ছে এটা আনপেয়ার। ঠিক আছে, আপনার কাদের কাছে এখন কোয়েশ্চনটা পরে মনে হচ্ছে যে এটা পেয়ার, কাদের কাছে মনে হচ্ছে? এবং পেয়ার মানে কি আপনার যুক্তিতে দেন কেন এটা পেয়ার। আমরা ওই যুক্তি অনুযায়ী কি প্রশ্নটা আনপেয়ারই মনে হচ্ছে, কারণ দুইটা তো আসলে দুইটা ভিন্ন ভিন্ন গ্রুপ। কাদের কাছে মনে হচ্ছে এটা পেয়ার বলেন তো দেখি? আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা একটা আনপেয়ার ডাটা। ঠিক আছে, আপনারা বলেন, কেউ কি এটা থেকে দ্বিমত? হ্যাঁ, সবাই আনপেয়ারই মনে হচ্ছে, কারণ দুইটা তো আসলে দুইটা ভিন্ন ভিন্ন গ্রুপ। ওকে, এখন লাস্টের দিকে হলো যে এটা হলো যে আমাদের মেইন প্রবলেমের যে অনেক সময় এরকম থাকে না যে ছোটবেলা অঙ্কের থাকে না এই ধরনের যে মুনাফা বের করো। ঠিক আছে, লাস্টের দিকে সব কিছু করার পরে 3-4 লাইনের প্রবলেম করার পরে লাস্টের দিকে লেখা থাকে এই জিনিসটা। ঠিক আছে, conduct the whether the professor believe is statistically significant by using 0.05। 0.05 মানে কি বলেন তো দেখি? এটা কোনটার কথা বলতেছে? 0.05 পি ভ্যালু না, এটা হলো যে পি ভ্যালু তো আমরা এখনো বের করি নাই, এটা হলো যে আলফা ভ্যালু। ঠিক আছে, হ্যাঁ পি ভ্যালু বলা যেতে পারে। ঠিক আছে, alpha value বা p value significance level to evaluate the null or alternative before doing hypothesizing, check the related assumption। এখন এখানে দেখেন যে সিগনিফিক্যান্ট ওয়ার্ডটাও আছে, সিগনিফিকেন্সও আছে। আমি আপনাদেরকে বলছি না যে এই ধরনের যদি কোনো কিছু থাকে, আরেকটা জিনিস আমরা দেখবো যে এই জিনিসটা বলছি এটার মাধ্যমে এখান থেকে কোনো কিছু কি পাওয়া গেছে এই ধরনের কোনো কিছু যে he believes who attend the class and participate
তারপর দেখি যে কন্ডাক্ট প্রফেশনাল লেভেল ইভ্যালুয়েট দি নাল বিফোর ডুইং দি হাইব্রিড টেস্টিং চেক ওয়েদার। ওয়েদার বলতে কি বোঝানো হচ্ছে? এই যে ওয়েদার দেখতে পাচ্ছেন, ওয়েদার এই যে check whether the professor believe is statistically significant by using 0.05 weather আসছে না, তার মানে আমাকে কোন ফর্মুলা ইউজ করতে হবে? 1 টেল নাকি 2 টেল? 1 টেল ইউজ করতে হবে, ঠিক আছে। এখন আমাদেরকে তিন ধরনের এক্সাম্পশন চেক করতে হবে। এটা হচ্ছে এটা কি ইন্ডিপেন্ডেন্ট নাকি আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে। তারপরটা হলো যে অবজারভেশন ইজ স্যাম্পল আস নর্মালি ডিস্ট্রিবিউটেড নাকি ডিস্ট্রিবিউট না। সবার আগে তো এই যে উপরে যেটা লেখা আছে এটাকে আমরা আগে ফর্মুলায় ফেলেছি। সাধারণত এই ধরনের ডেটাগুলো কি থাকে আমাদের, এই ধরনের ডেটা যেগুলো থাকে এগুলো লিস্ট আকারে আমাদেরকে করতে হবে না, তা আমরা এগুলোকে লিস্টে ফেলেছি, ঠিক আছে। লিস্টে ফেলিয়ে আমরা এগুলোকে রান দিয়েছি। রান দেওয়ার পরে সবার আগে আমাদেরকে দেখতে হবে যে এটা কি নর্মালি ডিস্ট্রিবিউটেড কি ডিস্ট্রিবিউট না, ঠিক আছে। এটার উপরে চেক করতে হবে। তো দেখুন চেক নর্মালিটি সিং দিয়ে এখানে ডাটাগুলো যতগুলো আছে সবগুলোকে ঢুকে দিয়ে আছে। এখন এই চেক নর্মালিটির ফর্মুলাটা কোথায় আছে বলেন তো দেখি। এটা ফর্মুলাটা উপরের দিকে আছে, এই যে এটা দেখছেন, এখানে আমি জাস্ট গ্রুপটা লিখে দিছি। তার মানে আমাকে বারবার কিন্তু এই জিনিসটা লিখতে হবে না। চিন্তা করে দেখেন, আমরা 17টা প্রবলেম সলভ করবো, 17টাতে আমাদেরকে এই ধরনের প্রবলেমটা বারবার লিখতে হবে। এটা একটা হ্যাসেল না? তো সেজন্য আমরা এগুলোকে উপরের দিকে এভাবে ডিফাইন করে দিয়ে থাকি, ঠিক আছে। তো এখানে চেক নর্মালিটি আমাদের দুইটা গ্রুপের জন্য দুইটা নিয়ে আসছে, ঠিক আছে। তো নেওয়ার পরে আনসারটা কি আসছে বলেন তো দেখি। পি ভ্যালু হলো 0.65 নর্মালি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে। আর এটাও কি নর্মালি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে, পি ভ্যালু। তার মানে দুইটা যেহেতু নর্মালি ডিস্ট্রিবিউটেড, দুটো আমাদের নর্মালি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে। আমরা একটু যাই, দুইটা আমাদের নর্মালি ডিস্ট্রিবিউটেড। এখন আমরা আসি হোমোজেনিটি চেক করব। আমাদের সবার আগে যে এজাম্পশনে এই জায়গায় বলতেছে অবজারভেশন ইজ স্যাম্পল আর নর্মালি ডিস্ট্রিবিউটেড অর নট। এটা বোঝা যাচ্ছে যে পজিটিভ, নর্মালি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে। যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়, যদি পেয়ার হয় তাহলে পেয়ার টি টেস্ট হবে। আর যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় আনপেয়ার অবস্থায় তাহলে কি হবে? ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট হবে। বুঝা গেল বিষয়টা? আর যদি দুইটা থেকে কোনো একটা যদি নর্মালি ডিস্ট্রিবিউট হইতো না, ঠিক আছে, তাহলে আমাদেরকে কি এটার এটা অথবা এটার এটা ইউজ করতে হতো, ঠিক আছে। যেহেতু দুইটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, আমাদের এখন প্রবলেমটা হলো যে এটা ব্যবহার করব নাকি এটা ব্যবহার করব, যে কোনো একটা, ঠিক আছে। এখন আপনারা এই নরমালি ডিস্ট্রিবিউটেড হলো যে এটা দ্বারা আমরা কি মানে বুঝতে পারবো। এখন দেখি লাস্ট পর্যন্ত গিয়ে আসলে এটা ইউজ হয় কিনা, ঠিক আছে, নাকি এটা হয়। এখন আমরা একটু যাই, এখানে তো 11 টেস্ট আছে, ঠিক আছে। এটা হলো মানে এটা কি আমরা পেয়ার না আনপেয়ার এটা বের করলাম মাত্র নাকি? নরমালি ডিস্ট্রিবিউটেড হলো যে এটা দ্বারা আমরা কি মানে বুঝতে পারবো। আচ্ছা পেয়ার ধরটা আনপেয়ার হলো দুই গ্রুপ হলো, দেন তারপরে কোন জায়গায় আসলাম? এই প্যারামেট্রিকটা কি নন প্যারামেট্রিক নাকি এটা ইউজ মানে বাম সাইডেরটা ইউজ করব নাকি ডান সাইডেরটা ইউজ করব? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা কি আমরা তো ওইটা না পেয়ার না আনপেয়ার তো আমরা আগে ডিসিশন নিছি। এটা কি আমরা ওটা দেওয়া মানে ওটা নরমালি হলে একটা হবে না, নরমাল না হলে আরেকটা হবে এরকম? তারপরে কোন জায়গায় আসলাম? আনপেয়ার হয়ে দুই গ্রুপ হলে আমরা এই যে অবস্থানে আছি বর্তমানে এই ফর্মুলা ইউজ করব নাকি এই ফর্মুলা ইউজ করব, বুঝতে পারছেন? ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টটা ব্যবহার করব নাকি ম্যানহুইটিনি টেস্টটা ব্যবহার করব, কোনটা ব্যবহার করব? এটা কি আমরা ওটা দেওয়া মানে ওটা নরমালি হলে একটা হবে আর নরমাল না হলে একটা হবে। হ্যাঁ অনেকটা এই ধরনের। তো দেখেন যে এই গ্রুপে একটা যদি নরমালি ডিস্ট্রিবিউট হতো আর একটা যদি নন নরমালি ডিস্ট্রিবিউট হতো তাহলে আমরা কোনটা ব্যবহার করতাম? তাহলে আমরা ম্যানহুইটিনি টেস্ট ব্যবহার করতাম, ঠিক আছে। আর যেহেতু দুইটাই নরমালি ডিস্ট্রিবিউটেড, দুইটা কি পজিটিভ আসছে, দুইটা আমাদের পজিটিভ আসছে, সেজন্য আমরা কি ব্যবহার করব? প্যারামেট্রিক ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট ব্যবহার করব, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা? কোনো আমার যদি তিনটা গ্রুপও থাকে, ওই তিনটা গ্রুপের ভিতরে কোনো একটা যদি নট নরমালি ডিস্ট্রিবিউটেড আসে তাহলে আমরা ডান পাশটা ব্যবহার করব, সোজা কথা, ঠিক আছে। ওকে, এখন এখানে দেখেন যে ইট টেস্ট দি নাল হাইপোথিসিস
এখানে বলতেছে it tests the null hypothesis that the population of variance are equal, populations or variance are equal, ঠিক আছে, if the resulting p value of level test is less than some significant level of eto, the obtained difference in sample variance are unlikely to occur based on random sampling from population of equal variance, ঠিক আছে। এখন আমরা দেখি যে the variance of the sample are same আবার the variance of the sample are different। আমাদের কোয়েশ্চনটা কি ছিল? আমাদের কোয়েশ্চনটাতে প্রফেসর কি বিলিভ করে? কোয়েশ্চনের ভিতরে প্রফেসর কি বিলিভ করে? দুইটার ভিতরে আলাদা থাকবে না, দুইটার ভিতরে ডিফারেন্স আছে উনি বলতেছে, তাই না? মানে উনি ভাবতেছেন যে যারা সিনক্রোনাস তারা ইউজুয়ালি ভালো রেজাল্ট বেশি করবে অ্যাসিনক্রোনাসদের থেকে। তার মানে কি উনি মনে করতেছে কি কোন না কোনো একটা গ্রুপ দাদা আরেকবার হবে নাকি? তার মানে এখান থেকে কোনটা দি ভেরিয়েন্স আর স্যাম্পল আর সেম অথবা দি ভেরিয়েন্স অফ দি স্যাম্পলস আর ডিফারেন্ট, এখান থেকে কোনটা উনি মনে করতেছে বলেন তো দেখি? উনি নালটা মনে করতেছে। এই নাল না, উনি H1 অল্টারনেটিভ হাইপোথিসিস উনি যেটা বিলিভ করতেছে এটা হলো যে অল্টারনেটিভ হাইপোথিসিস। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন দাদা আরেকবার বলুন। দেখেন উনি কোয়েশনে কোনো প্রত্যেকটা কোয়েশনে আমরা যখন কোনো একটা টেস্ট চালাই ওই টেস্টের আগে আমরা একটা ওপিনিয়ন নিয়ে আমরা চালাই, ঠিক আছে? যেমন কিছুক্ষণ আগে স্কয়ার ফার্মাসিউটিক্যাল এবং রেনাডারটা ওইখানে দুজনের কিন্তু ওপিনিয়ন ছিল, তাই না? দুজনেই ক্লেম করতেছিল নাকি? ওইটা কিন্তু ওপিনিয়ন, ঠিক আছে, বা ওইটা কিন্তু ওদের রেজাল্টের ওপিনিয়ন। ঠিক এইখানেও দেখেন উনি রেকর্ড করছে, হি রেকর্ডেড দি এভারেজ গ্রেড অফ দি স্টুডেন্টস এট দি এন্ড অফ দি ক্লাস, ঠিক আছে। তো এখানে বলতেছে উনি বিলিভ করেন, হি বিলিভস দ্যাট দি স্টুডেন্টস হু অ্যাটেন্ড ক্লাস ইন দি ক্লাস টাইম এবং পার্টিসিপেট ইন দি প্রসেস আর মোর সাকসেসফুল। মানে বুঝতে পারছেন উনি বিলিভ করতেছে যে এই দুইটা গ্রুপের ভিতরে যারা ক্লাস করেন এবং ক্লাসে অ্যাটেন্ড থাকেন এবং এই কি বলে বিভিন্ন প্রসেসে ওরা পার্টিসিপেট করেন তারা বেশি সাকসেসফুল, তারা বেশি মানে গ্রেড, তাদের গ্রেড বেশি ভালো আর কি। হ্যাঁ, তো উনি একটা গ্রুপকে ছোট করতেছে আরেকটা গ্রুপকে বড় করতেছে। মানে উনি যে এরা প্রত্যেকটা কিন্তু স্যাম্পল, ঠিক আছে। সিনক্রোনাসের রেজাল্টটাও একটা স্যাম্পল, অ্যাসিনক্রোনাসের রেজাল্টটাও কিন্তু একটা স্যাম্পল। এই যে এই স্যাম্পলগুলোর ভিতরে দুইটার ভিতরে কি ডিফারেন্স আছে না? উনি বিলিভ করতেছে না যে কোনো একটা গ্রুপ বড় হবে রেজাল্ট ভালো করবে, কোনো একটা গ্রুপ রেজাল্ট খুব একটা ভালো করবে না, ঠিক আছে। তো উনি যেটা সিদ্ধান্ত নিয়েছে, উনি যেটা মনে করতেছে এটাকে আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস হিসেবে এটাকে আমরা তুলনা করে থাকি, ওটাকে আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস হিসেবে ধরে রাখি। ভাই আমি বলি বিষয়টা এরকম, আমরা কোনো কিছু রিসার্চ করার আগে একটা অ্যাজাম্পশন মানে ধারণা করি যে এই জিনিসটা হইতে পারে। এই হইতে পারাটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। এখন আমরা পরীক্ষা করার পরে দেখলাম এটা আমরা যা ধারণা করছিলাম তার উল্টা যেটা, সেটাই হচ্ছে নাল হাইপোথিসিস। মানে আমি যা মনে করছিলাম সেটা না, সেটাই হচ্ছে নাল হাইপোথিসিস। আচ্ছা আরেকবার বলতে হবে, বলেন। জি আমি বলি বিষয়টা এরকম, আমরা কোনো কিছু রিসার্চ করার আগে একটা অ্যাজাম্পশন মানে ধারণা করি যে এই জিনিসটা হইতে পারে। হ্যাঁ, এই হইতে পারাটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। এক্স্যাক্টলি। এখন আমরা পরীক্ষা করার পরে দেখলাম যে আমরা যা ধারণা করছিলাম তার উল্টা যেটা, সেটাই হচ্ছে নাল হাইপোথিসিস। মানে আমি যা মনে করছিলাম সেটা না, সেটাই হচ্ছে নাল হাইপোথিসিস। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন বিষয়টা? জি ওকে, এখন আমরা আসি যে এই ভেরিয়েন্স চেকটা খুব একটা বেশি প্রয়োজন পড়ে না, ঠিক আছে। তারপরে এটা দেখানো উচিত যে ভেরিয়েন্সটা হলো যে দুইটা গ্রুপের ভিতরে স্যাম্পলগুলো সেম, ঠিক আছে। এখানে রেজাল্টও কিন্তু সেম আসছে, তার মানে নর্মালি ডিস্ট্রিবিউটেড রেজাল্টটা স্যাম্পলস আর সেম। তার মানে কি আমরা এই ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট নাকি ম্যানুয়াল টেস্ট ইউজ করব? আমরা ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টটা ব্যবহার করব। আমাদের অনুযায়ী আমরা যে জিনিসটা ভাবতেছি কি আনপেয়ার ভাবলাম, আনপেয়ার থেকে আমরা আসলাম দুইটা গ্রুপ থেকে আমাদের রেজাল্ট অনুযায়ী এটা হওয়ার কথা, তাই না? প্যারামেট্রিক ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট এটা হওয়ার কথা। তো আমরা এটা ভাবতেছি এটা। এখন আমরা এই যে প্রত্যেকটা যে টেস্ট আছে, এই প্রত্যেকটা টেস্টই আমাদের দুইটা ফর্মুলায় হয়, একটা হলো যে ওয়ান টেল ফর্মুলা, একটা হচ্ছে যে কোশ্চেনে আসলে আমরা যেটা হওয়ার কথা ছিল সেটা ওয়ান টেল, দুটো করে কিন্তু এটা ওয়ান টেল আর
আরেকটা হলো যে কিন্তু এটা হচ্ছে আমাদেরটাও আমরা করতে যাচ্ছি যে টোটালে, যেটা বলা হয়েছে যে এটা রিকমেন্ডেড না, কিন্তু টোটালি আমরা কিন্তু করতেছি। এখানে দেখেন, এখানে বলতেছে যে ইউজিং টুটেল ভার্সন ফর দিস কোয়েশ্চন, দিস টুটেল ভার্সন ইজ নট রিকমেন্ডেড। মানে কি কেউ বলতে পারবেন? এখানে বলা হচ্ছে যে কোশ্চেনে আসলে আমরা যেটা হওয়ার কথা ছিল সেটা ওয়ান টেল হওয়ার কিন্তু কথা। কিন্তু এটা হচ্ছে আমরা করতে যাচ্ছি যে টোটালে, যেটা আবার বলা হয়েছে যে এটা রিকমেন্ডেড না। তারপরে এখানে দেখাইছে, আমরা একটু দেখি, আমরা টুটেল আগে মানে এটা যেহেতু আমাদের ফার্স্ট কোয়েশ্চন, সেহেতু আমরা টুটেলটাও দেখবো, ওয়ান টেলটাও দেখবো, ঠিক আছে? যখন টুটেল প্রয়োজন করবে আমরা তখন টুটেল ব্যবহার করব, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আচ্ছা, আমি একটু আপনাদেরকে একটু বলে রাখি, এখানে যারা আছেন যে আমাদের 15 মিনিটসের মতো আছে, বলতেছে 15 মিনিটসের ভিতরে ক্লাসটা এন্ড করে দিতে হবে। সমস্যা নাই, আপনারা আবার ঢুকবেন, ঠিক আছে? এই সেম লেকচারে, মানে সেম ক্লাসরুমে, ঠিক আছে? আমি আবার জয়েন করব। আমার শেষ হয়ে গেছে, কি বলে যে আমি এখন রিনিউ করতে সময় পাইনি, ঠিক আছে? তো খুব দ্রুত রিনিউ করে ফেলব, সমস্যা নেই। ওকে, আমরা একটু শুরু করি যে এই টুটেলের ফর্মুলেশনটা এরকম থাকবে, ঠিক আছে? এখন ধরেন যে আপনাকে কি চেঞ্জ করতে হবে, আপনাকে চেঞ্জ করতে হবে এই জায়গায়, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, ঠিক আছে, তাই না? এই জায়গাটাতে চেঞ্জ করলে হয়ে যাচ্ছে, আর বাকি যেগুলো আছে অ্যাজ ইট ইজ থাকবে, এখানে কোনো চেঞ্জেস আনার দরকার নাই, ঠিক আছে? তো এটা হলো যে টু টেস্টের বেলায়, ঠিক আছে? আর যদি তিনটা গ্রুপ হয় তাহলে কি হবে? তিনটা গ্রুপ হলে যে এখানে আরেকটা, তার মানে আমরা যা ধারণা করছিলাম সেটাই রাইট। আমরা তিনটা গ্রুপেরটা দেখবো, তিনটা গ্রুপেরটা কি হয়, আমরা এটাকে আউটপুট দিই। টুটেলে এটা আসতেছে কি টি ভ্যালু কত 2.841 টুটেল পি, এবং এই টি ভ্যালুতে আমাদের পি ভ্যালু কত আসছে 0.0075। তো 0075 যেহেতু আসছে, এটা কি, এটার এক্সাক্ট আনসারটা কি দিছে? রিজেক্ট নাল হাইপোথিসিস, ঠিক আছে? নাল হাইপোথিসিস আমরা যা ধারণা করছিলাম সেটাই রাইট, ঠিক আছে? কিন্তু এটা রিকমেন্ডেড না। রিকমেন্ডেড কোনটা? 110, ঠিক আছে? In this example above, a positive t value indicates that is greater than এত, a negative value indicates the opposite, ঠিক আছে? এখন ইউজিং ওয়ান টেল ভার্সন, যেটা অ্যাকচুয়ালি রিকমেন্ড, কারণ কি কোয়েশ্চন অনুযায়ী এটা ওয়ান টেলই তো হওয়ার কথা নাকি? তো এই ওয়ান টেলটা ফর্মুলা হইলো এইটা, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে দেখছেন, টি টেস্ট ইন্ডিপেন্ডেন্ট। এখন উপরেও কিন্তু এটা কিন্তু টি টেস্ট ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এটা হলো টু টেল আর এটা হলো ওয়ান টেল, ঠিক আছে? আমাদের এটার জন্য কি ওয়ান টেলটাই রিকমেন্ডেড, ঠিক আছে? টি টেস্ট ইন্ডিপেন্ডেন্ট, এটা তার মানে টি টেস্ট ইন্ডিপেন্ডেন্ট দেখে কার কার ভালো লাগতেছে? এই যে দেখেন, এটা না টি টেস্ট ইন্ডিপেন্ডেন্ট, প্যারামিটার ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট। তার মানে আমরা যারা আনপেয়ার হিসেবে এটাকে মনে করছি, তাদের তাই একটা সঠিক হয়েছে না? রিসিট করে দিচ্ছে, অল্টারনেটিভ হাইপোথিসিস কারেক্ট। তো এটা আমাদের টি টেস্ট ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? টি টেস্ট ইন্ডিপেন্ডেন্টের সেম সিঙ্ক এসিং অল্টারনেটিভ গ্রেটার এটা লেখা থাকছে, তো এটাকে আমরা ইয়ে করব। তো এখানে বলতেছে রিজেক্ট নাল হাইপোথিসিস। তো রিজেক্ট নাল হাইপোথিসিস মানে কি? নাল। প্রফেসর যেটা বিলিভ করতেছে এটা কি অল্টারনেটিভ নাকি? জি, প্রফেসর যেটা বিলিভ করতেছে ওটা ছিল অল্টারনেটিভ, তার মানে নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করা হয়েছে, রিসিট করে দিচ্ছে, অল্টারনেটিভ হাইপোথিসিস কারেক্ট। তাহলে আমরা একটু দেখি যে এটা কি আসলে কি সঠিক কিনা। অ্যাট দিস সিগনিফিক্যান্ট লেভেল দেয়ার ইজ এনাফ এভিডেন্স, এটা একটা এনাফ এভিডেন্স দ্যাট to conclude the average grade of the students who follow the course synchronously is higher than the async। মানে বুঝতে পারছেন, উনি যেটা বিলিভ করতেছে ওটাই সঠিক, তাই না? জি, ওকে, আমরা প্রবলেম একটা সলভ করলাম। এরপরে আসি আমাদের প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো আরো বেশি আমরা বুঝতে পারবো। ফাইন্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ কোয়ার্টারলি টোটাল সেলস প্রাইস। ফাইন্ড ইট ডিস্ট্রিক্ট ওয়াইজ কোয়ার্টারলি টোটাল সেলস প্রাইস বলতেছে কোয়ার্টারলি টোটাল সেলস প্রাইসটা বের করো ফ্রম দ্য ফ্যাক্ট টেবিল এবং রেসপেক্টিভ জয়েনিং টেবিল, মানে যেটা প্রয়োজন পড়বে এটার সাথে ফ্যাক্ট টেবিলের সাথে ওটাকে মার্জ করার জন্য বলতেছে, ঠিক আছে? চেক ওয়েদার গাজীপুর হ্যাজ হায়ার সেলস প্রাইস দেন সিলেট।
সিলেট থেকে গাজীপুরের সেলস প্রাইসটা বেশি আছে, ঠিক আছে, আমরা এটা বিলিভ করতেছি নাকি? তার মানে কি আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস কি, গাজীপুরের সেলস প্রাইসটা সিলেট থেকে বেশি। এখন বলতে টি টেস্ট ইন্ডিপেন্ডেন্ট দিয়ে করতে বলতেছে। কেন টি টেস্ট ইন্ডিপেন্ডেন্ট দিয়ে করতে বলতেছে? কারণ কি গাজীপুর এবং সিলেট দুইটা কি আনপেয়ার এবং দুইটা গ্রুপ, যেহেতু আনপেয়ার সেহেতু আমাদেরকে টি টেস্ট ইন্ডিপেন্ডেন্ট দিয়ে আলটিমেটলি করতে হবে। এখন উনি অলরেডি ধরেই নিছে টি টেস্ট ইন্ডিপেন্ডেন্ট দিয়ে হবে, কারণ কি এটা হলো যে আনপেয়ার ডেটা, ঠিক আছে। এখন ফ্যাক্ট টাইম স্টোর, ঠিক আছে, আমরা মার্জ করতেছি ফ্যাক্ট টেবিল টাইম ডিম স্টোর ডিম তিনটাকে মার্জ করতেছি, ঠিক আছে। কারণ কি গাজীপুর এবং সিলেটের সেলস প্রাইস দেখতে হলে আমাদেরকে কি স্টোর কি মানে স্টোর ডাইমেনশনে আমরা ডিস্ট্রিক্টটা পাবো, ঠিক আছে, স্টোর ডাইমেনশনে আমরা ডিস্ট্রিক্টটা পাবো, ঠিক আছে। তো এইখানে কি আসলে কি প্রয়োজন ছিল কি কোয়ার্টারলি বলছে, তো সেজন্য আমাদেরকে টাইমটা নিয়ে আসতে বলছে। এই যে ফাইন্ড ইট ডিস্ট্রিক্ট ওয়াইজ কোয়ার্টারলি টোটাল সেলস, সেজন্য আমাদেরকে টাইমটার প্রয়োজন পড়ছে, ঠিক আছে। আমি ভাবতেছিলাম যে টাইমটা কেন নিয়ে আসলো, টাইমটার তো প্রয়োজন ছিল না। এই জিনিসটা তো জানেন এটা একসাথে নেস্টেড করে করা হয়েছে, তিনটাকে একসাথে করা হয়েছে, এই জিনিসটাও কিন্তু আমি শেখাইছি। আর যদি কেউ যদি এটা যদি না করতে চান অল্টারনেটিভ স্টেপ বাই স্টেপ করতে পারেন, ঠিক আছে, অল্টারনেটিভ আপনারা স্টেপ বাই স্টেপ করতে পারেন। তো আমাদের এখানে মার্ক ফ্যাক্টেবল উইথ টাইম ডিম এন্ড ডিম, এটা মার্ক করে রেজাল্টটা আসলো এটাকে আপনি জানবেন, ঠিক আছে। তারপরে এখন গ্রুপ বানাইতে বলছে, ওই যে মনে আছে না গ্রুপ বাই, আমরা এখানে গ্রুপ বাই করছি, কোয়ার্টার, ডিস্ট্রিক্ট আর টোটাল প্রাইসটাকে সাম করা হয়েছে। কোয়ার্টারটা সবার আগে থাকবে কারণ টাইমলি বলছে, ডিস্ট্রিক্ট কোয়ার্টারলি ডিস্ট্রিক্ট টোটাল সেলস বের করার জন্য বলছে, ঠিক আছে। তার মানে কোয়ার্টারটা সামনে থাকবে, এরপরে থাকবে ডিস্ট্রিক্ট, এরপরে থাকবে টোটাল প্রাইস, ঠিক আছে। তো এইভাবে করা হয়েছে। দেন আমরা ওইখান থেকে, এখানে তো সবগুলো ডিস্ট্রিক্ট আছে তাই না, বিবাড়িয়া, বরিশাল, ভোলা, রাঙামাটি থেকে শুরু করে রাজশাহী সবগুলো এখানে সেল আছে, ঠিক আছে। এখান থেকে আমাদের সবার আগে গাজীপুরেরটা বের করতে হবে। গাজীপুরেরটা বের করলাম, গাজীপুর ফ্যাক্ট টাইম স্টোর কোয়েরি ইকুয়াল টু ডিস্ট্রিক্ট ইকুয়াল টু গাজীপুর। তো গাজীপুরেরটা বের হলো আমার কোয়ার্টার 1, 2, 3, 4 এই 4টে কোয়ার্টারে গাজীপুরের সেলস, ঠিক আছে। আবার সিলেটে এরপর একটা সিমিলার হইতে সিলেটেরটাও বের করতে হবে, গাজীপুরেরটাও বের করতে হবে। এখন এই দুটো বের করলাম, বের করার পরে আমাকে কি করতে হবে, নরমালিটি চেক করতে হবে। তো দুইটা নরমালিটি চেক করব আমি। নরমালিটি কি আসছে, নরমালি ডিস্ট্রিবিউটেড। তো যেহেতু নরমালি ডিস্ট্রিবিউটেড জি ওয়ান্টেড হোমোজেনিটি ভেরিয়েন্স দুটো চেক করা হয়েছে, চেক করে দুটো স্যাম্পল সব কিছু আমার ফেভারে আসছে। তো আমি সেজন্য কোনটা ইউজ করব, এই যে এটা ইউজ করব, প্যারামেট্রিক ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টটা ব্যবহার করব, ঠিক আছে। এখন পারফর্ম টি টেস্ট বলবো, এটা কি ওয়ান টেল নাকি টু টেল, এই জিনিসটা দেখেন। আমি এটা ওয়ান টেল ব্যবহার করব কি না টু টেল ব্যবহার করব, কোয়েশ্চন কিন্তু বলে দিবে। দেখেন ফাইন্ড দি ডিস্ট্রিক্ট ওয়াইজ কোয়ার্টারলি টোটাল সেলস ফ্রম দি ফ্যাক্ট টেবিল জয়নিং দি রেসপেক্টিভ চেক ওয়েদার বলছে। ওয়েদার মানে কি ওয়ান টেল না, আমি উপরে লিখে দিছি, ঠিক আছে। জি তো আমরা এখন এই জায়গায় সিমিলার হয়তো ওয়ান টেল ব্যবহার করব। পার্থক্য কোনটা, পার্থক্য হলো এই জায়গায় এটা এটা। এখন বলতে পারেন যে এখানে ডট দিয়ে টোটাল প্রাইসটা বের করা হয়েছে। এক্স্যাক্টলি দেখেন কোয়ার্টারলি ডিস্ট্রিক্ট ওয়াইজ টোটাল সেলস বের করতে হচ্ছে। আমাদের আউটপুট কি, আমাদের অ্যাকচুয়াল আউটপুট কিন্তু টোটাল প্রাইসের উপর ভিত্তি করে আমাদেরকে বের করা যে গাজীপুরের সেলস বেশি নাকি সিলেটের সেলস বেশি। কিন্তু শর্ত হলো যে কোয়ার্টারলি ডাটা যেন দেখায়, ঠিক আছে। সেজন্য কোয়ার্টার ডিস্ট্রিক্টগুলোকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। বাট আমরা যখন কোনো কিছুকে নিয়ে কাজ করব তখন আমাদেরকে যা অনুমান করছিলাম যেটা নিয়ে আমাদের রেজাল্টটা নির্ভর করবে ওইটাকে নিয়ে কাজ করব। যেমন দেখেন নরমালিটিও যখন আমরা চেক করছি, গাজীপুর কোয়েরি টোটাল প্রাইস দিছি, সিলেট কোয়েরি টোটাল প্রাইস দিছি, ডট দিয়ে শুধুমাত্র টোটাল প্রাইসকে আমরা অ্যানালাইসিস করতেছি এখন, ঠিক আছে। মানে নিশ হয়ে গেছি, নিশ করে আমরা কাজ করতেছি। হোমোজেনিটির ক্ষেত্রেও সিমিলার ওয়েতে আমরা চেক করতেছি, এরপরে দেখেন এখানে সিমিলার ওয়েতে, ঠিক আছে। এতটুকু আমরা বুঝতে পারছি। এখন আমরা এটাকে রেজাল্টটা দিলাম। রেজাল্টে কি লিখছে বলেন তো, কি ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস মানে কি, নাল হাইপোথিসিসটাকে হ্যাঁ এক্স্যাক্টলি
নাল হাইপোথিসিসকে আমরা রিজেক্ট করতে পারতেছি না। দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট এভিডেন্স গাজীপুর হ্যাজ হায়ার সেলস দেন সিলেট। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, কোয়েশ্চন 2 তে আসি। ঠিক আছে, আমরা প্রত্যেকটা প্রবলেম দেখব এবং প্রত্যেকটা প্রবলেমের এক্সাম্পলও দেখব। ঠিক আছে, আচ্ছা এখানে আর মাত্র 6 মিনিট আছে, কাইন্ডলি আপনারা আরেকবার গ্রুপে জয়েন করেন। ঠিক আছে, এখান থেকে লিঙ্ক নিয়ে মানে সেম লিঙ্কেই ঢুকতে পারবেন আশা করি। আর যদি নাও হয় আমি আপনাদেরকে নতুন লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, আমরা একটু গ্রুপে ইয়ে করি। জি দাদা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। ভাই আমি দেখতে পাচ্ছি না আপনার। ওকে, এখন চলে গেছে। আচ্ছা, জি এখন দেখা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, জি দাদা শোনা যাচ্ছে। আমরা এখন আসি যে অ্যাপ্রেন্টিসশিপ কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছি ওয়ান্টস টু সি ইফেক্টিভ ফর্মুলা। ঠিক আছে, আমরা তো এটা নিয়ে পড়ছি। তো এখানে অ্যাকর্ডিং টু দিস ইনফরমেশন লাস্টের দিকে আসি। ঠিক আছে, কন্ডাক্ট দি হাইপোথিসিস টেস্টিং টু চেক ওয়েদার দেয়ার ইজ এ ডিফারেন্স। আমি দেখতে পাচ্ছি না। ও স্ক্রিনটা আচ্ছা, স্ক্রিনটা অন করতেছি। ওয়ান্টেড স্ক্রিন দেখা যাচ্ছে? জি এখন দেখা যাচ্ছে। আচ্ছা, রেকর্ডিং অন আছে কিনা? আচ্ছা, এ পেডিট্রিশিয়ান ওয়ান্টস টু সি, আমরা তো এই জিনিসটা অলরেডি কিছুক্ষণ আগে পড়লাম নাকি? আমরা এখান থেকে বের করছি কি এই তিনটা গ্রুপ কি আনপেয়ার নাকি? আনপেয়ার বলছিলাম। এখন অ্যাকর্ডিং টু দিস ইনফরমেশন কন্ডাক্ট দি হাইপোথিসিস টেস্টিং টু চেক ওয়েদার বলছে। ওয়েদারটা কোথায় আছে বলেন তো দেখি, এটা 110 নাকি 210? ওয়ান্টেড আমরা একটু যাই উপরের দিকে গিয়ে দেখি। ওয়েদার হবে 110। তো আমরা এখান থেকে যাই হোক না কেন, বাম সাইডেরটা হোক বা ডান সাইডেরটা হোক 110ই হবে আমাদের। ঠিক আছে, তো এখন আসি according to this information conduct the hypothesis testing to check whether there is a difference। আবার এখানে ডিফারেন্সও আছে, দেখেন তো ডিফারেন্স আছে একটু দাঁড়ান। হ্যাঁ, কি whether there is a difference। ঠিক আছে, আচ্ছা দেখেন ডিফারেন্সটাও কিন্তু 110। তো আমরা মোটামুটি শিওর হয়ে গেলাম যে না, এটা 110 হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন আসি এভারেজ মান্থলি গেইন অফ দিস থ্রি গ্রুপস। ঠিক আছে, whether there is a difference between the average monthly gain of these three groups by using auto significance. If there is a significant difference, perform further analysis to find what caused the difference. Before doing hypothesis testing, check related assumption. এটা সমস্যা নাই। শিক্ষালেখের ডাটা দি ফার্স্ট গ্রুপ ইজ ব্রেস্ট ফিড এত দিস ডাটা ইজ। তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে, এখানে ওনারা বিলিভ করতেছে যে প্রত্যেকটা গ্রুপের রেজাল্টই আলাদা আলাদা আসবে। ঠিক আছে, প্রত্যেকটা গ্রুপের রেজাল্টই আলাদা আলাদা আসবে। এখানে বলতেছে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দি এভারেজ মান্থলি গেইন অফ দিস থ্রি গ্রুপস। তিনটা গ্রুপের ভিতর ডিফারেন্ট ডেটা আসবে। ঠিক আছে, এখন তিনটা গ্রুপের ভিতর যদি ডিফারেন্ট আসে, মানে এখানে আরেকটু এক্সট্রা একটা লাগাই দিছে যে এটা হলো যে তিনটা গ্রুপের যদি ডিফারেন্স আসে বা কোনো না কোনো গ্রুপ যদি ডিফারেন্ট আসে, তাহলে ফার্দার আরো হাইপোথিসিস টেস্টিং করার জন্য বলতেছে। ঠিক আছে, আরো
ফার্দার অ্যানালাইসিস করার জন্য বলতেছি যে আসলে আরো রুট কজটা বের করতে হবে, তিনটার ভিতরে কোন কোন গ্রুপগুলো সিমিলার আর কোন কোন গ্রুপগুলো ডিফারেন্ট বা তিনটাই কি ডিফারেন্ট কিনা এই জিনিসটা ফাইন্ড আউট করার জন্য বলতেছি, ঠিক আছে? তো আমরা একটু দেখি। তো আমরা এখন নর্মালি যেভাবে চেক করা উচিত ওইভাবে চেক করব। এই যে তিনটার জন্য আমি নর্মালিটি চেক করলাম এভাবে, ঠিক আছে? নর্মালিটি বলতেছে সবগুলো কি নর্মালি ডিস্ট্রিবিউটেড, তার মানে বুঝলাম কি যে আনপেয়ার এবং মোর দেন টু গ্রুপ, মোর দেন টু গ্রুপ হবে না, তিনটা গ্রুপ না। তো তিনটা গ্রুপের ক্ষেত্রে মোর দেন টু গ্রুপ হইলো আর নর্মালি ডিস্ট্রিবিউটেড, যেহেতু নর্মালি ডিস্ট্রিবিউটেড সেহেতু কোনটা প্যারামেট্রিক অ্যানালিসিস অফ ভেরিয়েন্স এটা ব্যবহার করব, ঠিক আছে? তো এখন আমরা এই যে এটা দেখেন কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছি না ওই কি বলে লেভেন টেস্ট যেটা করি এই হোমোজেনিটি টেস্ট যেটা, ওইটা হলো যে তিনটা গ্রুপের ক্ষেত্রে এরকম, ঠিক আছে? এই জিনিসটাও চাইলে আপনারা উপরের দিকে ডেফ ফাংশনের মাধ্যমে এটাকেও একসাথে লিখে রাখতে পারেন। তো আমরা এটাকে ডেফ ফাংশনের মাধ্যমে কিভাবে লিখে রাখবো বলেন তো দেখি। এটাকে ডেফ ফাংশনটা কই, এই যে এখানে একটা নতুন একটা খুলি, সিমিলার এইভাবে ইয়ে করব, এই জিনিসটা করব, ঠিক আছে? চেক ভেরিয়েন্স হোমোজেনিটি, বা আমি এখানে লিখে রাখি যে ভেরিয়েন্স হোমোজেনিটি তিনটা গ্রুপেরটা সাধারণত লিখে রাখে না, কারণ তিনটাও হইতে পারে চারটাও হইতে পারে, ঠিক আছে? সেটার জন্য ওনারা এটা লিখে রাখে না আর কি, ঠিক আছে? আমি ত্রিগ্রুপ দিলাম, গ্রুপ 3। এখন ভিতরে ওই মাল মশলাগুলো ঢুকাইতে হবে, এই যে এটা। এখানে হবে গ্রুপ 1, এখানে হবে গ্রুপ 2, এখানে হবে গ্রুপ 3, ঠিক আছে? আমি এখন যদি এটাকে যদি কল দিই তাহলে কি, বা আমি এখানে 11 টেস্টও লিখতে পারি, সমস্যা না। আমি যদি এটাকে কল দিই সিমিলার ওয়েতে, কোনখানে, এই যে এখানে আগে এটাকে আগে রান দিই, ঠিক আছে? এটাকে রান দিয়ে হচ্ছে, তারপরে না এটাকে রান দেওয়া হয় না, এটাকে রান দিই, তারপরে এটাকে রান দিই। সিমিলার ওয়েতে আমি যদি করি দেখেন এই জিনিসটা এখানে ঢুকে দিলে সিমিলার রেজাল্টই পাবো, ঠিক আছে? বুঝতে পারছেন? কিন্তু এখানে দেখাচ্ছে আমি কি ভুলটা নিলাম, ভুলটাই নিছি বলে মনে হচ্ছে। এই যে এটা উপরটা নিছি, এটা নেওয়ার কথা ছিল, দেন এটা নিয়ে আসি, ভুল করে ফেলছি, এটা হবে। এটাকে রান দিলাম, এটাকে রান দিলাম, ঠিক আছে? রিজেক্ট নাল হাইপোথিসিস। ওকে, আমরা আসি যে আমাদেরটা হলো যে আমি কি ভুলটা নিচ্ছি বারবার? হ্যাঁ, ভুলটা নিচ্ছি আমি। দেখেন যে হোমোজেনিটি চেক করতে গিয়ে আমি ভুলটা নিচ্ছি বারবার। এটা হবে উপরেরটা, এটাই ঠিক ছিল মনে হচ্ছিল না, 11 টেস্ট এটাই না। এটা একটু ঠিক করে আসি, আমাকে একটু সময় দেন। ঠিক আছে, এটাই আমরা যদি নিই,
আমরা এইভাবে করতে পারি অথবা এইভাবে করতে পারি, ঠিক আছে। আমাদের ভেরিয়েন্স অফ স্যাম্পল বলতেছে সেম আর নরমালি ডিস্ট্রিবিউটেড। তো আমরা এটাকে কি ওয়ান টেল করব না, তো এখানে ওয়ান টেল করা হয়েছে। ওয়ান টেলে বলতেছে রিজেক্ট নাল হাইপোথিসিস, তার মানে নাল হাইপোথিসিস যেটা ওটাকে রিজেক্ট করা হচ্ছে, মানে আমরা যে অল্টারনেটিভ হাইপোথিসিস যেটা পাইছি যে প্রত্যেকটার ভিতরে কোনো না কোনো একটা ডিফারেন্স আছে, যে কোনো দুইটা গ্রুপ আবার সিমিলার হইতে পারে, একটা গ্রুপ ডিফারেন্ট, মানে কোনো না কোনো একটা ডিফারেন্স আছে, ঠিক আছে। তো ওইটা কি সঠিক, যেহেতু ওইটা সঠিক সেটা বলতেছে এতক্ষণ পর্যন্ত আমরা হাইপোথিসিস টেস্টিং করছি, আমরা এখন আরো একটু অ্যাডভান্সের দিকে যাব, যেটা হলো যে পোস্ট হক অ্যানালাইসিস বলে বা পেয়ার ওয়াইজ কম্পারিজন বলে, ঠিক আছে। তো এখন আমরা আসি যে পেয়ার ওয়াইজ কম্পারিজন। এখানে আমাদেরকে সাইক্লিক পোস্ট হক আছে না, ডিরেক্টলি ওইটাকে ইম্পোর্ট করে আনা হচ্ছে। এখন ওইটার মাধ্যমে আমরা এই জিনিসগুলো করতেছি। আমরা এখন এখানে বোনফেরোনি অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা অনেক ধরনের অ্যাডজাস্টমেন্ট আছে, আপনাদেরকে আমি একটা বই দিব, ওই বইয়ের ভিতরে আছে, আপনাদেরকে একটা বই দিতে পারি, এই বইয়ের ভিতরে সব ধরনের অ্যাডজাস্টমেন্টগুলো সম্পর্কে লেখা আছে, এই ওয়ার্ডের ভিতরে সব পাবেন, হ্যাঁ, ঠিক আছে। বোনফেরোনি কই, কন্ট্রোল এফ দিয়ে বোন না, এখানে আছে বুঝছেন, এটা এখানে কোনো না কোনো একটা জায়গা আছে। এখানে নানা ধরনের টেস্টের রেজাল্ট এখানে দেওয়া আছে, ঠিক আছে, চি স্কোয়ার থেকে শুরু করে সব ধরনের, আর এখানে প্রবলেমগুলো স্টেট করা আছে, ঠিক আছে। এই যে এইগুলা ফ্র্যাগমেন্ট টেস্ট, ঠিক আছে, শাপিরো উইলকম টেস্ট। এই যে দেখেন নর্মালিটি টেস্ট করি না, নর্মালিটি টেস্ট আমরা তিনভাবে করতে পারি, শাপিরো উইলকক্সন টেস্ট, ডিওগাস্টিন টেস্ট আর অ্যান্ডারসন ডার্লিং টেস্ট, ঠিক আছে। এটা মনে করেন না যে নামগুলো এই ধরনের কেন, ঠিক আছে। বিজ্ঞানীরা একটু ধরেন যে মানে তাদের ওয়াইফের নামে বা তাদের করে তারা দেয় আর কি, বুঝছেন। তো আমরা যেটা করি এটা হলো যে শাপিরো উইলকক্সন টেস্ট দিয়ে আমরা নর্মালিটি চেক করে থাকি, আবার আদার্স টেস্ট দুইটাও আছে, ঠিক আছে। এবং কোরিলেশন দেখেন পিয়ারসম্যান কোরিলেশনের মাধ্যমে করে থাকে, স্পিয়ারসম্যানটার মাধ্যমে করে থাকে, আবার চি স্কোয়ার টেস্টের মাধ্যমে এটা করা যায়। আমরা কোরিলেশনটা মোস্ট অফ দ্য টাইম আমরা পিয়ারসনটা দিয়ে করে থাকি, ঠিক আছে। স্টেশনারি টেস্ট দেখেন যে অগমেন্টেড, ডিকি ফুলার, আবার একটা আছে জাপানিজ একটা আছে, মানে 4 জন বিজ্ঞানী মিলে এটাকে আবিষ্কার করছে, তো ওদের টেস্টের ওদের প্রত্যেকের নাম দেওয়া আছে আর কি, হ্যাঁ। তো প্যারামিস্টিকটা দেখেন স্টুডেন্ট টি টেস্ট নামে আছে, ঠিক আছে, পেয়ার্ড স্টুডেন্ট টি টেস্ট, তারপর অ্যানালাইসিস ভেরিয়েন্ট টি টেস্ট, ঠিক আছে, যেটা আমরা এনোভা টেস্ট বলে থাকি। তো এনোভা টেস্টটা আমাদের এখানে দেখানো হবে। তারপরে রিপিটেড মেজার্স এনোভা টেস্ট, নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল হার্কিউলিস টেস্টগুলো, ঠিক আছে। এই প্রত্যেকটা জিনিসই আমরা দেখবো, এই যে এইগুলো আবার আমরা সবই দেখবো, এইগুলো আমরা সব দেখবো, এই যে এই জিনিসগুলো, ঠিক আছে। তো আপনারা এই বইটা একটু পড়ে নেবেন। তো এখনই না, এখন পড়লে আপনার মাথা ঘুরাবে, ঠিক আছে। আমি যখন যে লেকচারটা পড়াবো লাস্ট 2টা ক্লাসের লেকচারের পরে আপনারা এটা করবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন আসি যে এখানে পোস্ট হক অ্যানালাইসিস সব কিছু ঠিকঠাক থাকবে, এই জিনিসগুলো নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নেই। তারপরে আমি দেখাই যে এখানে গ্রুপ নেমগুলো দেওয়া হয়েছে, আপনাকে জাস্ট চেঞ্জ করতে হবে এই 3টা জায়গায় আর এই 3টা জায়গায়, ঠিক আছে। আর কোথাও কোনো চেঞ্জেস আনার দরকার নাই, ঠিক আছে। আর যদি আরো একটা আসে তাহলে আরেকটা এখানে নিয়ে আসবেন, সমস্যা নাই, ঠিক আছে। আর বাকি সব ঠিকঠাক থাকবে। অ্যাডজাস্টমেন্টটা দেওয়া হচ্ছে বোনফেরোনি অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। আমরা এখন এটাকে রান দিই, ঠিক আছে। এখন রান দিয়ে যে জিনিসটা মনে হয় দেখেন, অনলি ব্রেস্ট ইজ ডিফারেন্ট দেন অনলি ফর্মুলা। এই যে অনলি ব্রেস্টটা এটা কার সাথে ডিফারেন্স আছে, অনলি ফর্মুলার সাথে ডিফারেন্ট, ঠিক আছে। আবার অনলি ফর্মুলাটা কার সাথে ডিফারেন্ট, অনলি ব্রেস্টের সাথে আর বোথের সাথে। আবার বোথটা কার সাথে ডিফারেন্ট, অনলি ফর্মুলার সাথে। তো দেয়ারফর এখান থেকে দেয়ারফর অনলি ফর্মুলা ইজ দি আউটলায়ার হেয়ার, তার মানে বোঝানো হচ্ছে যে অনলি ফর্মুলা যেটা এটা সবচেয়ে মানে অনলি ব্রেস্ট যেটা এটা শুধুমাত্র একটার সাথে ডিফারেন্স, মানে একটার সাথে ডিফারেন্স না, একটার সাথে ডিফারেন্স, আর বোর্ডটাও একটার সাথে ডিফারেন্স, কিন্তু অনলি ফর্মুলাটা আবার দুইটার সাথে ডিফারেন্স, বুঝতে পারছেন, মানে কারোর সাথেই মিলে না সে, বুঝতে পারছেন। তো যেহেতু কারোর সাথে মিলে না সেহেতু এখানে অনলি ফর্মুলা যেটা এটা আউটলায়ার, বুঝতে পারছেন বিষয়টা। এই জিনিসটা জাস্ট আমরা বের করছি এক্সট্রা, ঠিক আছে। আবার
ডিস্ট্রিক্ট। এখানে পোস্ট অফ টেস্ট দিয়ে সিমিলার ভাবে যে জিনিসটা করছে এই জিনিসটা আবার এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে। নর্মালি এই জিনিসটা করার দরকার পড়ে না, ঠিক আছে। বুঝা গেছে বিষয়টা? এটা হলো যে পোস্ট অফ অ্যানালাইসিসের মাধ্যমে আরো ট্রুলি নিশ ভাবে ঢুকে ফাইন্ড আউট করা যে অ্যাকচুয়ালি কোনটা অ্যাকচুয়ালি আসল, ঠিক আছে, কোনটা আসলে অ্যাকচুয়ালি সঠিক। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছেন এই জায়গাটা? আমরা নেক্সটের দিকে এই প্রবলেমটা সলভ করে আমাদের ক্লাস শেষ করে দিব, ঠিক আছে। এই প্রবলেমটা শেষ করে আমাদের ক্লাসটা শেষ করে দিব। এই প্রবলেমটা বলতেছে ফাইন্ড দি আইটেম ওয়াইজ টোটাল কোয়ান্টিটি। আইটেম ওয়াইজ টোটাল কোয়ান্টিটি বের করতে বলছে ডিস্ট্রিক্ট লেভেলে। তার মানে এখানে কি কি লাগবে আমাকে বলেন তো দেখি। ফ্যাক্ট টেবিল লাগবে আর আইটেম ডিম লাগবে, আর কি লাগবে? স্টোর ডিম লাগবে। স্টোর ডিম, হ্যাঁ ডিস্ট্রিক্ট থেকে স্টোর ডিম লাগবে। চেক ওয়েদার গাজীপুর, সিলেট এন্ড বরিশাল। কিছুক্ষণ আগে আমরা করছি কি গাজীপুর সিলেট, এখন আমরা গাজীপুর সিলেট বরিশাল করব। যে কিসের উপর? সেলসের উপর কিন্তু না, এটা হলো যে টোটাল কোয়ান্টিটির উপর, ঠিক আছে, টোটাল কোয়ান্টিটির উপর। তো এখন আসি যে আমরা যে এই যে উপরে যেটা করছি এই যে এটা পোস্ট অফ যেটা F1 ওয়ে, এই F1 ওয়েটা কি বলেন তো দেখি। এই F1 ওয়ে যেটা এটা হলো যে প্যারামেট্রিক অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, এই যে এটা, ঠিক আছে। এটার নামটা হলো কি F1 ওয়ে, ঠিক আছে। এই যে এটা, ঠিক আছে, এই যে এই অ্যানালাইসিসটা হলো যে আমাদের কি F1 ওয়ে, ঠিক আছে। তার মানে আমরা একটু যাই, বলতেছে স্টেটস ডট F1 ওয়ে দিয়ে বনফেরেনি অ্যাডজাস্টমেন্ট দিয়ে চেক করার জন্য। তো আমরা এটাকে রান করি, রান করার পরে গ্রুপ বাই করব। ডেফিনেটলি আইটেম ওয়াইজ করতে বলছে, তো সেজন্য আইটেম ওয়াইজ করা হয়েছে, ঠিক আছে। আইটেম নেম, ডিস্ট্রিক্ট, কোয়ান্টিটি, সাম, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি এটা কিন্তু মানে গাজীপুরের রেজাল্টটা বের করি আমরা। এখন এটা সিলেটেরটা সিমিলার ওয়েতে, ঠিক আছে। তারপর এটা বরিশালেরটা। তারপরে আমাদেরকে কি নরমালিটি চেক করতে হবে। গাজীপুর কোয়েরি ডট কোয়ান্টিটি, কোয়ান্টিটির উপর চাইছে না, সেজন্য কোয়ান্টিটি বের করলো। তারপরে সিমিলার ওয়েতে 11 টেস্ট, ঠিক আছে, তিনটা গ্রুপকে নিয়ে করা হয়েছে, স্যাম্পল নরমালি ডিস্ট্রিবিউটেড। তো আমাদের এটা হাইপোথিসিস F1 ওয়ে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আমি যদি এখন যাই এখানে F1 ওয়ে চলে আসছে, অনলি ব্রেস আনপেয়ার ডেটা, ঠিক আছে, আনপেয়ার ডেটা মোর দেন 2 গ্রুপ, ঠিক আছে। এখানে বলেই দিছে যেটা আনপেয়ার নন মোর দেন 2 গ্রুপ। তো at the significant level it is included that different is monthly gain। এটা কোনটা? এটা হলো যে ওই এটা আর কি, হ্যাঁ ওইটা রেজাল্টটা টু অ্যাভয়েড ফ্যামিলি ওয়াইজ কি ভ্যালু ইমপ্লিমেন্টেশন পে গ্রুপ নেম। আচ্ছা এটা কোশ্চেন 2টাতে যাই, কোশ্চেন 2 করে কোশ্চেন 2টা হলো যে আমাদের এনোভা টেস্ট। কোশ্চেন 2টা কি আমাদের এনোভা টেস্ট। যখনই আমাদেরকে এনোভা টেস্ট করতে বলবে তখন আমাদের কি F1 ওয়ে টেস্ট করতে হবে, ঠিক আছে। এই যে F1 ওয়ে টেস্ট, ঠিক আছে। জি সিলেট। যখন দেখবো F1 ওয়ে টেস্ট, এটা আমাদের কি টেস্ট হবে? এনোভা টেস্ট এটা আমাদের, ঠিক আছে। তো এটা আমাদের এনোভা টেস্ট। দেখেন যে আমরা কিন্তু এখন দেখেন যে আমরা নরমালিটি চেক করছি নরমালিটি, তারপরে আমরা 11 টেস্ট করছি, ঠিক আছে। তারপরে আমরা F1 ওয়ে টেস্ট করছি। F1 ওয়ে বলতেছে ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস যেহেতু রিজেক্ট করছে সেহেতু আসলে কি সমস্যা এই জিনিসটা আমরা দেখব। যে নরমালিটি তো আমরা চেক করছি, আবার চেক করার দরকার নাই। এখন এটার ভিতরে কোনটা বেশি ডিফারেন্স বলেন তো দেখি, কোনটা বেশি ডিফারেন্স এখান থেকে বলেন। সিলেটটা বেশি ডিফারেন্স নাকি? সিলেটটা কি গাজীপুর থেকে ডিফারেন্স, বরিশাল থেকে ডিফারেন্স? দেখেন কেন ডিফারেন্স, আমরা আরেকটু ফার্দার অ্যানালাইসিস করি। দেখেন আমাদেরকে অ্যাকচুয়াল তো আউটপুট দিতে হবে নাকি। তো দেখেন যে গাজীপুরে যখন আমরা মিন ভ্যালু বের করি এটা হলো 129, আর বরিশালেরটা কত 65, আর এখান থেকে ফার দূরে হলো কি 160, ঠিক আছে। তো সেজন্য বোঝাই যাচ্ছে যে সিলেটটা আসলে ডিফারেন্ট হবে স্বাভাবিকভাবে, ঠিক আছে। তো অ্যানালাইসিসের মাধ্যমে আমরা তখন সুন্দরভাবে রিসার্চে যখন রিপোর্টটা আসে তখন আমরা বলবো যে মিন ভ্যালু এত আসছে,
আমরা আবার এই মিন ভ্যালুটাকে সরিয়ে আমরা আলাদাভাবে টেস্টিং করলাম। দাদা এটা আবার একটু কালকে একটু আবার রিভিউ দিয়ে নেন। কম্পারেটিভ অ্যানালাইসিস করছি যেখানে F1 এর মাধ্যমে আর দাদা একটা জিনিস দাদা, এই যে এটা আর এর পরে যেটা আপনি যে দেখাবেন লিনিয়ার রিগ্রেশন, এই দুইটার মধ্যে একটা কাজ আমি আপনার কাছ থেকে একটু চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি যে আমরা যখন কাজটা শেষ করব এটার পরে আপনি একটা আমাদেরকে একটা ডিরেক্ট একটা পাথ দিয়ে দেন যে কোন কাজটার পরে কোন কাজটা হবে, তাহলে একটু ইজি হবে। no significant difference between the three groups, but still if we want to find out the most different groups which one, then it will be the select group। ঠিক আছে, আমরা সুন্দরভাবে এই জিনিসটা লিখে দিতে পারি। ঠিক আছে, তো আজকের আমাদের ক্লাসটা এতটুকু পর্যন্ত। কারো কি কোনো কোয়েশ্চন আছে? কারো কোনো কোয়েশ্চন না থাকলে আমরা এখানে ক্লাসটা শেষ করে দিতে পারি নাকি? এটা দাদা মোটামুটি ওই টেবিলটা অ্যানালাইসিস করলে বুঝতে পারি এটা ঠিক আছে, আর কোশ্চেনটার সাথে মিলালে বুঝতে পারি। কিছু জায়গায় থিওরিটা একটু কনফিউশন লাগতেছে, যেমন ওই যে থিওরির মধ্যে কি হয়েছে, বিশেষ করে আমরা যখন ওই যে নাল এবং আরেকটা হচ্ছে যে অল্টারনেট ধরতেছি, এটা দাদা গত ব্যাচেও একটু মানে কনফিউশন হয়েছিল আমাদের মধ্যে যে কোনটাকে ধরবো প্রথমে, নাল ধরবো প্রথমে না কোন কাজটার পরে কোন কাজটা হবে, তাহলে একটু ইজি হবে। না, এটা আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোন কাজের পরে। আপনারা সবার আগে আপনাদেরকে পেয়ার কি আনপেয়ার এটা আগে বের করতে হবে। আপনি বের করলে না মানে যদি প্রথমটা যদি ফেল হয় তাহলে আমি ধরে নিব যে ওটা নাল, এটা আপনাকে বের করতে হবে। আপনি বের করলেন, এটা কি চোখে দেখে তো বোঝা যায় নাকি? দেন হলো যে দাদা মোটামুটি ওই টেবিলটা অ্যানালাইসিস করলে বুঝতে পারি এটা ঠিক আছে, হ্যাঁ কোশ্চেনটার সাথে মিলালে বুঝতে পারি। কিছু জায়গায় থিওরিটার কনফিউশন লাগতেছে। থিওরি কনফিউশনটা থিওরির মধ্যে কি হয়েছে, বিশেষ করে আমরা যখন ওই যে নাল এবং আরেকটা হচ্ছে যে অল্টারনেট ধরতেছি, এটা দাদা গত ব্যাচেও একটু মানে কনফিউশন হয়েছিল আমাদের। এটা আপনাদেরকে বলি কোনটাকে ধরবো প্রথমে। কোয়েশনের যে ডিসিশনটা লেখা থাকবে ওটা হলো যে অল্টারনেটিভ 5 স্টেজ, ওইটা হবে অল্টারনেটিভ রেজাল্ট, মানে অল্টারনেটিভ টেস্ট হিসেবে ওইটা ডিসিশনটা নেওয়া হবে। ঠিক আছে, আর ওটার উল্টা যেটা হবে ওটা কি নাল হাইপোথিসিস, এটা ফিক্স। প্রথমটা যদি ফেল হয় তাহলে আমি ধরে নিব যে ওটা নাল। আপনি বিষয়টা বুঝেন নাই। বিষয়টা হলো যে আমরা কোয়েশনে যে ওপিনিয়নটা পাই, কেউ না কেউ কোনো কিছু তার কাছে এটা মনে হচ্ছে, আমার কাছে এটা মনে হচ্ছে, আমরা এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, যে ওপিনিয়নটা লেখা থাকবে ওইটাকে নাল হাইপোথিসিস ধরে, ওইটাকে অল্টারনেটিভ হাইপোথিসিস ধরে এগোতে হবে। বুঝতে পারছেন? আর ওইটার বিপরীতে যাবে, যেমন রিজেক্ট টু নাল হাইপোথিসিস। মানে কি, অল্টারনেটিভ যেটা হইছে ওইটাকে রিজেক্ট করে নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করা হচ্ছে। আর যদি না রিজেক্ট টু নাল হাইপোথিসিস যেটা ওটা হলো যে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে অল্টারনেটিভ হাইপোথিসিসকে আমরা অ্যাকসেপ্ট করতেছি। আর যদি এটা বলে যে নট নাল রিজেক্টেড, ঠিক আছে, বা এরকম কি একটা আছে না, আমরা একটা দেখছি না, এই যে ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। যদি ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস আসে তাহলে অল্টারনেটিভটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারতেছি না, অল্টারনেটিভের অপোজিট যে অপিনিয়নটা থাকবে ওইটাকে আমরা অ্যাকসেপ্ট করতেছি। আর যদি রিজেক্ট নাল হাইপোথিসিস আসে তাহলে অল্টারনেটিভকে আমরা অ্যাকসেপ্ট করতেছি, আর যে নাল হাইপোথিসিস আছে এটাকে আমরা রিজেক্ট করে দিচ্ছি। ক্লিয়ার? এটা আপনাদেরকে নোট করে লিখতে হবে, এটা আপনারা নোট করে লিখে রাখবেন। আর কোয়েশনের যে কনফিউশনটা শুরু হয়, কনফিউশনগুলো শুরু হয়, এই কনফিউশনগুলো হলো যে প্র্যাকটিস করলে। এখন তো মাত্র 3টা পড়াইলাম, আরও তো আমাদের অনেকগুলো আছে। ঠিক আছে, প্রত্যেকটাকে আমরা অ্যানালাইসিস করে যাব, আমাদেরকে আস্তে আস্তে আমাদের ওই কাজগুলো জটলাগুলো কেটে যাবে। ঠিক আছে, এটা নিয়ে সমস্যা হবে না। আর কারো কোনো কোয়েশন আছে? আচ্ছা, আর কারো কোনো কোয়েশন না থাকলে আমরা এখানে ক্লাসটা শেষ করে দিচ্ছি। ঠিক আছে।